প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ভারত সফর নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক ক্রমশ জটিল হয়ে পড়েছে। তিনি দিল্লি যাবেন কি যাবেন না, তার যাওয়া উচিত কি উচিত নয়, এটি নিয়ে দলের মধ্যে অর্থাৎ বিএনপির মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে। যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন প্রায় সবাই তারেক রহমান সাহেব যেন দিল্লিতে না যান, এবং তিনি দিল্লিতে গেলে নানা রকম দুর্ঘটনা ঘটবে, নানা রকম বিপত্তি ঘটবে, এটা তার জন্য ভালো হবে না, এই ধরনের নানা রকম প্রচার এবং প্রোপাগান্ডা দেশে এবং দেশের বাইরে থেকে চালানো হচ্ছে। অন্যদিকে ভারতের সঙ্গে এই মুহূর্তে আসলে বিএনপি কি সম্পর্কটা করতে চাচ্ছে, সেটি কি দেশের স্বার্থ কতটুকু, দলের স্বার্থ, বিএনপির যে ব্যক্তিগত দলের স্বার্থ কতটুকু, এবং তারেক রহমান সাহেবের যে ডিজায়ার, উইল ফোর্স, সেটা কতটুকু, এটা আমরা বুঝতে পারছি না। যে দুটো বিষয় এই মুহূর্তে সামনে আনা হচ্ছে, একটা হলো শেখ হাসিনার প্রত্যার্পণ বা শেখ হাসিনাকে বাংলাদেশের নিকট হস্তান্তর করা, আরেকটি হলো উসমান হাদির যারা হত্যাকারী তাদেরকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়া। এ দুটো বিষয় মূলত জামাত এবং এনসিপির দাবি এবং প্রোপাগান্ডা। এর বাইরে উসমান হাদির যারা হত্যাকারী তাদেরকে ফিরিয়ে আনা, এগুলো ইনকলাব মঞ্চ থেকে শুরু করে অন্য যে সকল সংগঠন রয়েছেন তাদের দাবিনামা। এখন বিএনপি যে ব্রুট মেজরিটি নিয়ে আছে, যে ক্ষমতা নিয়ে আছে, সেই ক্ষমতার কেন্দ্রে তারা কি এনসিপির দাবি বাস্তবায়ন করবে? ইউটিউবারদের কথা মতো তারা এক পা সামনে যাবে, তিন পা পেছনে আসবে, অথবা জামাত পার্লামেন্টের ভিতর কি বললো, বাইরে কি বললো, সেগুলো নিয়ে সারাক্ষণ তারা ব্যস্ত থাকবে, নাকি তাদের যে লক্ষ্য বস্তু স্থির করা, সেটি স্থির করে তারা এগিয়ে যাবে? এই বিষয়গুলো কিন্তু গত 6 মাসে আমরা এখন পর্যন্ত বুঝতে পারিনি। প্রধানমন্ত্রী কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, দৈনন্দিন কিছু কর্মকাণ্ড করছেন, তিনি বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, বিভিন্ন জনপ্রিয় কাজকর্ম করে যাচ্ছেন। এতে করে আমাদের রাষ্ট্রের, সরকারের, দেশের মানুষের যে মৌলিক কোনো পরিবর্তন হচ্ছে না, বরং অর্থনীতি, জ্বালানির সমস্যা, এরপর মানুষের কর্মসংস্থান, মানুষের স্বপ্ন দেখা, কর্ম উদ্দীপনা, মানুষের মধ্যে যে হ্যাপি ভাব, সেই জিনিসগুলো ক্রমশ নিচের দিকে নামছে। অন্যদিকে গ্লোবাল পার্সপেক্টিভে, বৈশ্বিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা কমছে, বাংলাদেশিদের কাজের সুযোগ কমে যাচ্ছে, বিদেশের মাটিতে বাংলাদেশের যে ভাবমূর্তি এবং যে সকল গ্রেডিং রয়েছে, ঋণ দেওয়ার ক্ষেত্রে গ্রেডিং রয়েছে, ভিসা পাওয়ার ক্ষেত্রে গ্রেডিং রয়েছে, তারপর পাওনা পরিশোধের ক্ষেত্রে যে গ্রেডিংগুলো রয়েছে, এই সবগুলো গ্রেডিংয়ে বাংলাদেশ ক্রমশ নিচের দিকে যাচ্ছে। দুর্নীতি বলেন, তারপরে ঋণের যে ভার, দেশি ঋণ এবং বিদেশি ঋণ, তো এই মৌলিক যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে না বিএনপি, না জামাত, না এনসিপি, তাদের কারোরই কোনো মাথা ব্যথা নেই। তারা কোথায় তালি পাওয়া যাবে, আর কোথায় কাউকে উলঙ্গ করা যাবে, কোথায় কাউকে বেইজ্জতি করা যাবে, কার বেডরুমে, মানে মানুষের পেটের মধ্যে যে খাবার নেই, পরনে যে বস্ত্র নেই, সারা বাংলাদেশের সব জায়গাতে আমরা কোনো ঘরের খবর রাখতে পারছি না। দিনের আলোতে যে কত কিছু হচ্ছে সেগুলো খবর রাখতে পারছি না, কিন্তু কোন এমপি কোন হোটেলে গিয়ে তার কোন বান্ধবীর সাথে কি করছেন, এটা জানার জন্য, এই দৃশ্য দেখার জন্য এবং এই দৃশ্য ধরার জন্য রীতিমতো সরকারি প্রশাসন, সরকার যন্ত্র এবং রাজনৈতিক নেতাকর্মীরা হন্যে হয়ে, আপনি যদি বলেন এটাকে পাগলা কুকুরের মতো এরা ছুটছে। সাভার, গাজীপুর, এরপর নারায়ণগঞ্জ, এই হোটেলগুলোতে, কক্সবাজার, পাইকারি হারে পতিতাবৃত্তি বেড়ে গেছে। একটা বিভিন্ন হোটেলে তারা অপারেশন চালাচ্ছে ডিবির লোক, একটা হোটেলে প্রত্যেকটা রুমে মাদক ভরা
নারী ভরা, পুরুষ ভরা। আচ্ছা, এগুলো ধরছে এবং বাস্তবে ধরার পর দেখা গেল যে অনেক নারী এই প্রথম হোটেলে আসছে এবং নারীদের সে যে কান্না, সেই কান্নায় মানে যাকে বলা হয় আকাশ বাতাস প্রকম্পিত। কেউ একবার ভাবছে না যে এই মেয়েটা এ প্রথম কেন আসলো, কেন একটা হোটেলের সবগুলো রুমের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড, পতিতাবৃত্তি হঠাৎ করে বেড়ে গেল, কেন স্পা হাউসগুলোতে মানে এই পতিতাবৃত্তি হচ্ছে ঢাকা শহরে, যেটা আগে কখনো হয়নি। মূল কারণ অভাব, চাকরি নেই, ঘরে খাবার নেই। নারী ঘরে যে শিশুটা রেখে আসছে তার দুধ নেই, ফলে সে দেহ বিক্রি করে তাকে তার সন্তানের ক্ষুদ্রবৃত্তি তাকে পূর্ণ করতে হচ্ছে। স্বামী অসুস্থ, হাসপাতালে ক্যান্সার রোগের চিকিৎসা, গত মাসে চাকরি হারিয়েছে, চাকরি হারানোর পর সে স্ট্রোক করেছে, ঘরে খাবার নেই। এই নারী দেহ বিক্রি করার জন্য রাস্তায় বের হয়েছে। খুঁজে গিয়ে দেখেন, প্রত্যেকটা পতিতালয়ের ইতিহাস গিয়ে দেখেন, কেউ ঢং করে সং করে এই অপকর্ম করতে আসে না। ২ নম্বর হলো যে সমস্ত ছেলেরা এখানে যাচ্ছে, এই যৌনতার জন্য যাচ্ছে, তারা স্বাভাবিক অবস্থায় কেউ যৌনতাতে যায় না। ফ্রাস্ট্রেশন, বাড়ির টাকা চুরি করে ঘরের অশান্তি দূর করার জন্য এই পাল্লা দিয়ে একটা তরুণ সম্প্রদায়, বিপদগামী একটা শ্রেণী, মানে একটা সমাজে যখন সবচেয়ে পচন শুরু হয়ে যায়, অভাব শুরু হয়ে যায়, তখন সেখানে পতিতাবৃত্তি শুরু হয়ে যায়। আপনারা হযরত আইয়ুব আলাইহিস সালামের কাহিনী জানেন না? যে তার স্ত্রী বনের ধারে, তার মানে মানে ঘা হয়ে গেছে সারা শরীরে, গ্রামবাসী তাড়িয়ে দিয়েছে, তার স্ত্রীকে কেউ কাজ দেয় না, না খেয়ে আছে, স্ত্রীও না খাওয়া, স্বামী তো না খাওয়া। সাহায্য চাইতে গেছে, এক ভদ্রলোক বলল তোমাকে দেহ দান করতে হবে। তো বললো যে আমি এটা পারবো না, আমার স্বামীর অনুমতি ছাড়া পারবো না। তো বললো তোমার স্বামীর অনুমতি নিয়ে আসো, আমি এছাড়া দেব না। নবীর স্ত্রী, এটা কি আপনারা জানেন না? এই যে এই জিনিসগুলো যে হচ্ছে বাংলাদেশে, সেই ব্যাপারে বিএনপিপন্থী বুদ্ধিজীবী, সামরিক বিশেষজ্ঞ, তারা কিভাবে ভারতে 7 সিস্টার দখল করবে, কিভাবে তারা বাংলাদেশকে সিঙ্গাপুর নয় সরাসরি আমেরিকা বানিয়ে ফেলবে, এই চিন্তা করছে। অন্যদিকে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে গত 6 মাসে যে অন্ততপক্ষে 10 লাখ লোক কর্ম হারিয়েছে, তার মধ্যে 8 লাখ মহিলা। সাভারে গিয়ে দেখেন, কান্নার রোল, প্রত্যেকটা বাড়ি ঘরে মহিলারা ঘুরতেছে বুয়া হওয়ার জন্য। মা থাকে, মেয়ে থাকে, একটা পরিবারের 4 জন 5 জন কাজ করে পাগলের মতো ঘুরতেছে এবং ডেইলি একটা বাসায় ঘর ঠর ঝাড়ু দিয়ে 100 টাকা 200 টাকা পায়। সেই 100 টাকা 200 টাকা দিয়ে কোনো মতে বাড়ি ভাড়া দিতে পারছে না, খালি একটা পাউরুটি চা খাইয়ে অনেক মহিলারা সাভারের রাস্তায় ঘুরতেছে। নারায়ণগঞ্জের একই অবস্থা, গাজীপুরে একই অবস্থা, শিল্পাঞ্চলের একই অবস্থা। এখন এই মহিলাগুলো যাদের ধরেন দেহ বিক্রি করার একটু সুযোগ আছে, সে 1 দিন 2 দিন 3 দিন কয়দিন না খেয়ে থাকবে বলেন? আপনি পারবেন? আপনিও তো পারবেন না, ছেলেরাও পারবে না। পেটের ক্ষুধার কাছে কোনো কিছু থাকে না। এই ক্ষুধার যন্ত্রণায় যে হোটেলগুলো ভরে গেছে, এটা অনুভব না করে পুলিশের কর্মকর্তা, স্থানীয় মাস্তান, রাজনৈতিক কর্মীরা ওখানে ঝাঁপিয়ে পড়তেছে। তারা এই মেয়ের উলঙ্গপনা দেখবে, এই মেয়ের মুখের ছবি তুলবে, তাকে মারধর করবে, তার কাছ থেকে, ছেলের কাছ থেকে ওই শেষ সম্বলটুকু যারা ওখানে কাস্টমার খরিদ্দার হিসেবে গেছে তাদের কাছ থেকে টাকা আদায় করবে। এটা ব্যবসা চলে পুরো ইন্টারনেটে, ডেইলি কোটি কোটি ভিউ হচ্ছে। একইভাবে কোন জামাত নেতা কোন লোকের বাসায় গেল, এটা বিএনপির লোক প্রচার করতেছে। বিএনপির কোন লোক গিয়া কোন বাসায় গিয়া যুবদল ছাত্রদলের ছেলে এইভাবে যৌনতা করতে গিয়ে ধরা পড়লো। মানে আমাদের দেশে যেখানে এরকম মেজর সমস্যা, সেই সমস্যাগুলো যেখানে রাষ্ট্র, সরকার প্রধান স্ট্রিক্টলি সেই বিষয়গুলো নিয়ে থাকবে, সেই মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে যখনই 99.99% মানুষ এই ধরনের বিষয়গুলো নিয়ে জড়িত হয়ে যায়, তখন সেখানে দুর্ভিক্ষ ছাড়া, সরকার পরিবর্তন ছাড়া, জনযুদ্ধ ছাড়া, একটা সিরিয়া হওয়া ছাড়া
একটি ইরাক হওয়া ছাড়া, একটি লিবিয়া হওয়া ছাড়া সেখানে আর অন্য কোনো উপায় থাকে না। যেটা বলছিলাম, ভারতের তারেক রহমান সাহেবের যাওয়া। এখন এই যাওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো কনক্রিট সিদ্ধান্ত নেই যে ইয়েস উই মাস্ট গো, আমরা যাব। যে যাই বলুক না কেন আমাদের যাওয়া দরকার। আমাদের গঙ্গার পানি দরকার, আমাদের ডিজেল দরকার, আমাদের বিদ্যুৎ দরকার, আদানি থেকে বিদ্যুৎ দরকার, আরও বিদ্যুৎ দরকার, আমাদের ডিজেল দরকার, গঙ্গার পানি দরকার, এবং এই মুহূর্তে ভারতের লোন দরকার, সব কিছু দরকার। অন্য কোনো দেশ আমাদেরকে এই মুহূর্তে দেবে না। আমরা যাবো সেখানে। কে কী বললো না বললো সেটা পরের ব্যাপার। অথবা আমরা যাব না, আমরা যাব না, আমরা দেখব ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আমরা দেখব, দেখি কি হয়, মরে যাব, না খেয়ে মরবো, ঘাস খেয়ে মরবো, তবু আমরা ভারত যাব না। সরকার কথা বলছে না, সরকার কথা বলছে না। কথা না বলে তারা একটার পর একটা যে সিদ্ধান্ত নিচ্ছে বা চুপ থাকছে বা যা কিছু করছে, এতে করে দেশের সমস্যা বাড়ছে এবং সরকার ক্রমশ আন্তর্জাতিক অঙ্গনে অবিশ্বস্ত হয়ে পড়ছে। ভারতের সাথে বাংলাদেশের যে আনপ্রেডিক্টেবল যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্ত চীন কি দেখছে না, সৌদি আরব কি দেখছে না? তখন তারা বলবে আরে তোমরা ওদের সাথে যে কাজ করেছো আমাদের সাথে তো ঠিক সেম কাজটি করতে পারো। কাজেই সরকার কিন্তু একটা সময় তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলবে। আজকে এই ভিডিওটা করেছে 17 তারিখে, মানে আগস্ট মাসের 17 তারিখে, যে খবর এসেছিল যে তারেক রহমান সাহেব 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে তিনি যাবেন, 2 দিন থাকবেন, এবং সেখানে একটা হোটেল বুক করা হয়েছিল এবং সেইভাবে কিন্তু দুই পক্ষের মধ্য থেকে কিন্তু একটা ইতিবাচক কথা হয়েছিল। কিন্তু এর মধ্যে এমন কি ঘটল? সরকারের পক্ষ থেকে বলা হলো যে যেভাবে তারেক রহমান সাহেবকে পাত্তা দেওয়ার কথা, যেভাবে তাদের আগ্রহ থাকার কথা, যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন যে গুরুত্ব দেখানোর কথা, সেই গুরুত্ব ভারত দেখাচ্ছে না। এটা আমাদের দেশের সরকার বিবৃতি দিচ্ছে। আপনি চিন্তা করেন যে এর চেয়ে অপমানজনক বিষয় কি হতে পারে? যেখানে বেগম জিয়ার মৃত্যু উপলক্ষে, জানাজা উপলক্ষে স্বয়ং তাদের রাষ্ট্রপতি, তারপর সরকার প্রধান অর্থাৎ নরেন্দ্র মোদীর প্রতিনিধি রূপে স্বয়ং জয়শঙ্কর বাংলাদেশে এলেন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করার জন্য, দেখার জন্য, এই জানাজা অংশগ্রহণ করার জন্য। সম্মান তো এর চেয়ে হতে পারে না। আপনি একটা মানুষকে ধরেন প্রথমে আপনার বাসায় আসছে, প্রথম দেখাতে আপনি তাকে কোলে নিলেন, চুমো দিলেন, পোলাও কিংবা বিরিয়ানি খাওয়ালেন বা আয়োজন করলেন যে আসেন, অজুর পানি দিলেন, যত রকম পীর মোর্শেদকে যেভাবে সম্মান করে এভাবে সম্মান করলেন। কিন্তু খাবারের আগে আগে কিছু একটা ঘটলো। কিছু একটা ঘটার পরে আপনি এই যেই লোকের জন্য আপনি গেট সাজিয়েছেন, যেই লোকের জন্য আপনি পোলাও কোরমা রান্না করেছেন, অজুর পানি এগিয়ে দিয়েছেন, বিছনা পাতে সব রেডি করেছেন এবং বাড়ির ছেলে মেয়েদেরকে নতুন জামা কাপড় পরিয়েছেন, সেই মানুষটিকে আপনি ঘাড় ধরে বের করে দিলেন। আচ্ছা, এই কাজটা আপনি কখন করবেন? প্রথম কাজ হলো আপনি পাগল হয়ে গেছেন। দ্বিতীয় জিনিস হলো যে ওই যে মেহমানের জন্য আপনি এই আয়োজন করেছেন, সে মেহমান এমন কোনো মন্দ কাজ করেছে, এমন কোনো খারাপ কাজ করেছে যে খারাপ কাজের কারণে আপনি আপনার মেজাজ ঠিক রাখতে পারছেন না। সেক্ষেত্রে আপনি কাকে দায়ী করবেন? মেহমানকে দায়ী করবেন, মানে যারা সাধারণ মানুষ? যদি আপনার সদিচ্ছা না থাকতো আপনি তো পোলাও রান্না করতেন না। আপনার সদিচ্ছা না থাকলে আপনি বাড়িতে এত বড় আয়োজন করতেন না। তো সেক্ষেত্রে ভারতের যদি সদিচ্ছা না থাকতো তাহলে তো জয়শঙ্কর বাংলাদেশে বেগম জিয়ার অনুষ্ঠানে আসতেন না। বেগম জিয়ার সাথে তো দীর্ঘদিন যাবৎ ভারতের ভালো সম্পর্ক ছিল না। ভারত খুব সিরিয়াসলি যখন প্রণব মুখার্জি বাংলাদেশে এলেন, তার সঙ্গে যখন বেগম জিয়া দেখা করলেন না, তখন এটাকে তারা ভীষণ রকম অবমাননাকর একটা বিষয় হিসেবে নিয়েছিল। এর ফলে বহুদিন, বহু চেষ্টা করেও কিন্তু বিএনপি ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেনি। সেই ভারত যখন সেখান থেকে ইউটার্ন নিয়ে তারেক রহমান সাহেবের সাথে সম্পর্ক করেছে, বেগম জিয়ার সেই ফিউনারাল অনুষ্ঠানে জানাজাতে অংশগ্রহণ করেছে, তারেক রহমান সাহেবকে টেলিফোন করে অভ্যর্থনা জানিয়েছে এবং তাকে সপরিবারে ভারত ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে নরেন্দ্র মোদী। তো সেই ভারত যদি অলনে ছাড়েন, বলে যে উই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট নাই, অথবা তারেক রহমান সাহেব আসলে আসতে পারে, আমাদের একজন ওই মন্ত্রী, উপমন্ত্রী, সে তাকে এয়ারপোর্টে নিয়ে যাবে, নরেন্দ্র মোদী এই 5 মিনিট তার সাথে কথাবার্তা বলবে, জাস্ট আনাকুম জানাকুম।
যদি এটা হয় তাহলে এই যে তারেক রহমান সাহেব যে ক্ষমতায় এলেন, ক্ষমতায় আসলেন বা বাংলাদেশে এলেন, প্রথম ৩ মাসের সাথে ভারতের সাথে তার যে সম্পর্ক, তার সঙ্গে আজকের এই অবনতি কে হলো? দায়ী কি ভারত? না বিএনপি? এটা আমাদেরকে অ্যাসার্টেন করতে হবে। এটা বিএনপিকে বুঝতে হবে, এটা তারেক রহমান সাহেবকে বুঝতে হবে। সেই জায়গাটা সরকারের কারো পক্ষ থেকে কোনো সন্তোষজনক এবং সম্মানজনক বিবৃতি নেই। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে গেছে। একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি হাফ মিনিস্টার, নির্বাচিত নয়, দলের নয়। কোথা থেকে এলেন, কেন এলেন, কিভাবে এলেন, এটা নিয়ে বিএনপির প্রত্যেকটা লোক বিব্রত। কেউ উত্তর দিতে পারছে না। কেউ বলছে আমেরিকা চাপিয়ে দিয়েছে, কেউ বলে ইউনূস চাপিয়ে দিয়েছে, কেউ বলে তার সাথে তারেক রহমানের সাথে সম্পর্ক খুব খারাপ, কেউ বলে সে আমেরিকার স্বার্থ দেখে, কেউ বলে সে ওখানে বসে বসে ভারতের সাথে, ভারত তাকে দু চোখে দেখতে পারে না। অথচ তিনি পররাষ্ট্র মন্ত্রী এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। এরপর হুমায়ুন কবির, তাকে দেওয়া হয়েছে উপদেষ্টা, সে বসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এখন হুমায়ুন কবিরের কতটুকু ক্ষমতা, শামা ওবায়দের কতটুকু ক্ষমতা, তাদের কতটুকু পারঙ্গমতা রয়েছে, তারা কতটুকু কূটনৈতিক ভাষা বুঝেন, একেবারে নতুন। মানে শামা ওবায়দও নতুন, হুমায়ুন কবিরও নতুন। এখন তারা মানে এরকম বাংলাদেশের মতো একটা 18 কোটি মানুষের একটা রাষ্ট্র, যেখানে আর কয়দিন পরে আমাদের ইকোনমি ট্রিলিয়ন ডলার ইকোনমি হয়ে যাবে, এরকম একটা ইকোনমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন হাফ মিনিস্টার আর বাকি একজন উপদেষ্টা আর একজন প্রতিমন্ত্রী, যারা কিনা নবীন, একেবারে নবীন, শিক্ষানবিশ, স্টিল তাদের ড্রেস কোড, তাদের ইংরেজি বলা, তাদের ড্রেস কোড, তাদের হাসি, তাদের কোনো কিছুই নট আপ টু দ্য মার্ক। এটা নিয়ে, এই দুর্বল ভঙ্গুর অবস্থা নিয়ে তারেক রহমান সাহেব কীভাবে আগাবেন? ভারত, পাকিস্তান, চীন, মানে যে রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের এই মুহূর্তে সম্পর্ক খুব মানে গুরুত্বপূর্ণ, এরপরে যাকে বলা হয় সৌদি আরবিয়া, আমেরিকা, এখন এখানে একজন প্রধানমন্ত্রীকে উপস্থাপন করার জন্য, যেমন ধরেন বেগম জিয়ার অনেক দুর্বলতা ছিল, কিন্তু তাকে যখন আমেরিকা নিয়ে যাওয়া হতো, তাকে যখন প্রেসিডেন্টের সাথে বসানো হতো, তাকে যখন ভারত নিয়ে যাওয়া হতো, তার সাথে এমন একটা এক্সপার্ট টিম থাকতো, তার ড্রেস কোড, তার বসা, তার হাঁটা চলা, তার রিসিভ 100% প্রি-শিডিউল করা। কিন্তু এখানে তারেক রহমান সাহেবের সাথে এই পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে রাষ্ট্রদূতদের বৈঠকগুলো হচ্ছে, বিদেশি ডেলিগেটসদের সাথে বৈঠক হচ্ছে, যেভাবে চেয়ার সেট আপ করা হচ্ছে, যেভাবে তারেক রহমান সাহেবের ড্রেস কোড, মানে কোনো কিছুই আপ টু দ্য মার্ক নয়। ফলে কি হলো, এই যে ভারতের সাথে যে সম্পর্কটি, এই সম্পর্কটিকে আবার সামাল দিয়ে সামনে আমেরিকাতে গিয়ে সে যে বিপদে পড়বে না, তার কোনো নিশ্চয়তা আছে? আপনারা তো জানেন যে আমেরিকা এবং কানাডা খুব ভীষণ রকম জটিল একটা দেশ। আমেরিকার সাথে কানাডার সাথে বিএনপিরও সম্পর্ক ভালো, এখন পর্যন্ত সম্পর্ক ভালো নয়। আর ব্যক্তিগতভাবে তারেক রহমান সাহেবের সাথে কানাডা এবং আমেরিকার সম্পর্ক ভালো নয়। তো সেক্ষেত্রে উনি জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন, সেখানে তিনি পরপর গার্ড অব অনার পাবেন, সম্মান পাবেন, ওখানে বাংলাদেশি কমিউনিটিরা তাকে রিসিভ করবে, আওয়ামী লীগের লোকজন ওখানে বাদরামও করবে না। আপনি দেখেন ইউনূস সাহেব যেভাবে লন্ডন গেলেন, লন্ডনে তাকে আওয়ামী লীগের লোকজন যে রিসিপশন দিয়েছে, এখন তারেক রহমান সাহেব যদি লন্ডনে যান বা আমেরিকাতে, নিউ ইয়র্কেতে যান, যাওয়ার পরে যেই সময়টাতে শেখ হাসিনা জাতিসংঘ যেতেন, প্রত্যেকবার তো যাকে বলা হয় আওয়ামী লীগের, বিএনপির যারা লোকজন আছে তাকে ভীষণ রকম ডিস্টার্ব করতো। ইভেন তিনি যখন ওয়াশিংটন যেতেন, হোটেলের সামনে শত শত লোক দাঁড়িয়ে তাকে যে অকথ্য ভাষায় গালাগালি করতো। এখন তারেক রহমান সাহেব আমেরিকাতে যাবেন, তো সেখানে বিএনপি যে গালাগালি করতো, তার চেয়ে এখন 100 গুণ বেশি শক্তি নিয়ে লন্ডনে, আমেরিকাতে আওয়ামী লীগের লোকজন আছে না, সেখানে নেতারা আছে, মন্ত্রীরা আছে, এমপিরা আছে, টাকা আছে, সোর্স আছে। ফলে এটাকে নিয়ে তারা দেখা গেলো একটা অ্যাড ফার্মকে নিয়োগ করেছে হয়তোবা। তারেক রহমান সাহেব যদি লন্ডনে আসে, তাহলে আমরা এমন কিছু করব সেটা যেন সারা গ্লোবাল মিডিয়াতে ওইভাবে আসে। এটা কীভাবে সামাল দেবেন আপনি বলেন? কিন্তু যদি দিল্লিতে আপনি যেতেন, ইসলামাবাদে যেতেন, তারপরে আপনি বেজিংয়ে গিয়েছেন, মালয়েশিয়াতে গেছেন, সেখানে সরকার এই বিষয়গুলো প্রোটেক্ট করতে পারে সেই দেশে। দিল্লিতে সেখানে একটা ট্রু শব্দ আওয়ামী লীগের লোকজন করতে পারতো না, কিন্তু নিউ ইয়র্কে করতে পারবে, লন্ডনে করতে পারবে, প্যারিসে করতে পারবে, সুইজারল্যান্ডে করতে পারবে, এনি ইউরোপিয়ান কান্ট্রিতে করতে পারবে, ডিউ টু এটা তাদের একটা ডেমোক্রেটিক রাইট। তো সেই জায়গাগুলোতে তারেক রহমান সাহেবকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আর যে জায়গাগুলোতে তার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পেত সেই জায়গাগুলোতে একটার পর একটা প্রবলেম তৈরি করা হচ্ছে। কেমন যাচ্ছে সরকারের পররাষ্ট্রনীতি? কেমন হচ্ছে এই ঘটনা, এবং এই ঘটনার পেছনে কি দিল্লি দায়ী না বাংলাদেশ দায়ী, না এখানে আমেরিকা পেছন দিক থেকে গুটি চালছে? তাদের মার্কিন ডিপ স্টেটে নতুন কোনো সিদ্ধান্ত নিচ্ছে কিনা এটা খুব দ্রুতই আপনারা জানতে পারবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।